এদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত সহ সবার মুখোশ উন্মোচন হয় এবং শিক্ষার্থী জনগণ কেঁপে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায়। অন্যদিকে আওয়ামী লীগের কপাল খুলে শেখ হাসিনাকে দেশে আনতে তাদের আর কোনো বাধা রইল না। কি হবে এখন বাংলাদেশের, কি হবে বাংলাদেশের জনগণের? তারা নাকি আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা সাধারণ জনগণ আছেন, আপনাদের জন্য এই মেসেজটি হবে একটা শিক্ষামূলক একটা উপহার আমি মনে করি। কারণ আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভিতরে সার্জিস, হাসনাত আর হচ্ছে এই রাফির মতো আরো যে সমস্ত মীর জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার হয়ে মনে করেন বের হয়েছে, এই ধরনের রাফিদের কিংবা সার্জিসদের যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত তারপর হচ্ছে আরো যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল, এক ধরনের নেতৃত্ব ছিল তারা। তথাকথিত সমন্বয়ক যারা, তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এখন শুনবেন শুধু পদত্যাগ বা দেশ ছেড়ে পালানো, অনেক কিছু আপনারা শুনতে পাবেন এবং তাদের মধ্যে মারামারি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা ৭২-এর সংবিধান বাতিলের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা বলেন সার্জিস, তারপরে হাসনাত, এরা সবাই পলাই গেছিল, আপনারা মিডিয়ারা সবাই জানেন, কারো কোনো খোঁজ খবর নাই। আন্দোলন চালাইছে আমরা রাজনৈতিক ব্যক্তিরা। নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, লড়াই সংগ্রাম চালিয়েছে, তো তাদের মৃত্যুর পর একটা শ্রেণী যাদেরকে আমরা এখন সমন্বয়ক হিসেবে দেখছি, এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত আপনার খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু সমন্বয়করা ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছেন, ইভেন এত দ্রুত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন। তো মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এরা চালাবে দেশ, এদের হাতে বাংলাদেশ নিরাপদ, এদেরকে আমরা নেতৃত্ব দিব? এরকম ২-৪টা ছিটাফোটা থাকবেই, বাট ছিটাফোটা গুলারে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে। আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও বিষয়গুলোতে একটু সচেতনতা রাখতে হবে, নয়তো সমন্বয়করা যখন এভাবে গ্রেপ্তার হয়। এসব কি হচ্ছে দেশের মধ্যে? যেই সমন্বয়করা আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য এত এত কষ্ট করেছে, এখন সেই সমন্বয়কদের এই অবস্থা করা হয়েছে। দর্শক শ্রোতা, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে কিছু সংখ্যক সমন্বয়ক তাদের আসল মুখোশ উন্মোচন হয় এবং এই মুখোশ উন্মোচন হওয়ার পরেই তাদের এই অবস্থা করা হয়। গাইজ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সর্বশেষ সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর কি হয় এবং তাদের সহকর্মীদের কি হয় সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। বর্তমান দেশের পরিস্থিতি, এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিয়েছেন সেইটাও দেখতে পারবেন। আসুন আপনাদের জন্য আমি যে নিউজগুলো কালেক্ট করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করি। জি, যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি, আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল, বিষয়টা কিন্তু তা না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের 15-16 বছরের যে রাগ, গোসা, ক্ষোভ, প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ, আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিলেন। তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও, তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল। সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন করেছে, যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে। কিন্তু যেমনি হোক ছাত্রদের একটা নেতৃত্ব ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত তারপর হচ্ছে আরও যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল, এক ধরনের নেতৃত্বে ছিল তারা। তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি। ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে, তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল। ইভেন এই শত্রুতাটা এখন যেই লেভেলে আছে, আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন, এই যে সার্জিস পদ ছেড়ে দিচ্ছে, পদত্যাগ করছে, এগুলো কিন্তু পজিটিভ সাইন না। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে, একজনের জন্য পিটাইয়া হাসপাতালে বাড়াচ্ছে। এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে। এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে বাকিরা কিন্তু শক্তই হবে। আজকে বিএনপি যে বক্তব্য দিছে, মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে, এটাই আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তি মতামত। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন ভাই, আন্দোলনের নেতৃত্ব তুমি কার, এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে। ছাত্রতা বলতেছে আমরা কারা, আমরা তারা যারা এটা। বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা।
আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা 5 জন সমন্বয়ক যারা আছেন তাদের? এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফুদ্দীন ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী 20 দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয়কটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয়। যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে, ভাই তুমি কি আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার, তাই না? তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল, এত লক্ষ কোটি কর্মী, তো তাদের তো গায়ে লাগবে ভাই, আতে লাগবে। সমন্বয়করা বাইরে তাদের সাথে 10 জন থাকে। বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে 100 জন মানুষ থাকে, তাই না? তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তো একটি ইগো প্রবলেম তৈরি হবেই। তো এরকম নানান ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, আপনার যখন ছাত্রদের অনড় অবস্থান, সংবিধান ইস্যুতে, আরও নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে, সেখান থেকে আপনার এই বক্তব্যটা কিন্তু চলে আসছে। তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী, মানে এটা ছাত্রদেরকে বলছে যে 20 দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো, যে তোমরা যা বলবা তাই হবে, তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে, বিষয়টা তো এরকমই। তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল 17 বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম। বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে, হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে। তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন, এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আপনার গতকালকে আপনার মিরপুরে বশিরউদ্দিন স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল। তো 12 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য হিসাবে তিনি বলছিলেন যে গত 17 বছর আমার 3000 নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার, 1200 নেতাকর্মী গুম করা হয়েছে। আর আবু সাইদের মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশে দানা বাঁধতে শুরু করলো তখন ছাত্ররা 9 দফা ঘোষণা করে, আর 25 তারিখের দিকে আন্দোলন স্তীমিত হয়ে যায়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠান। তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয়, যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান। তো এখানে তিনি আপনার বক্তব্য লম্বা চূড়া একটা বক্তব্য দিচ্ছেন। তা আমি মনে করি আর কি, যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টাপাল্টি অবস্থান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে, স্পষ্ট বাড়ছে। আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও হইতে পারে। তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করেন, পজিটিভলি ভাইব করার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকেও, হয়তোবা এটা ব্যালেন্স হবে। কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে। যদি কখনো একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে, এরপরে কিন্তু সমন্বয়কদের বিএনপি ক্ষমতায় গেলেও খবর আছে। আর আওয়ামী লীগ তো পইরেই আছে, পিছনে সুযোগ পাইলেই দেবে, এটাই বাস্তবতা। তো দেখা যাক আসলে কি হয়। তবে রাজনীতি যেহেতু সার্জিস এখন এমপি ইলেকশন করবে, যখন আপনি রাজনীতি করতে আসবেন তখন আপনার আগের ইস্যু চলে যাবে। অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে আপনাকে মারবে অথবা আপনি মারবেন, এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি। তথাকথিত সমন্বয়ক যারা, তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এখন শুনবেন শুধু পদত্যাগ বা দেশ ছেড়ে পালানো, অনেক কিছু আপনারা শুনতে পাবেন এবং তাদের মধ্যে মারামারি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা 72-এর সংবিধান বাতিলের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। এটি মানুষের হৃদয়ে চরম আঘাতের শামিল। তারা 72-এর সংবিধানকে দাফন কবর দিতে চেয়েছিল, এটি তারা সম্ভব করতে পারেনি। তারা মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে সংবিধান সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করে। বাংলাদেশের নাম পরিবর্তন, বাংলাদেশের সংবিধানের যে 4টে মূলধারা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এগুলা বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় সাজাতে চেয়েছিল। তারা এখন দেখতে পাচ্ছেন যে পদত্যাগ করেছে কি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওই সার্জিস আলম সমন্বয়কের পদত্যাগ, এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তারা এখন পদত্যাগই করতে থাকবে, তারা এখন বলতে থাকবে আমরা এগুলোতে নেই। তারা সাংবাদিকদের মুখ বন্ধ করেছেন, দেশে গণতন্ত্রের চর্চা বন্ধ করেছে, বিভিন্ন চ্যানেলের কথা বলার মুখ বন্ধ করে দিয়েছে, পত্রপত্রিকা এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না। দেশের অন্যতম ফ্যাসিস্ট বর্তমান ইউনূস সরকার
ইউনূস সাহেব সুইজারল্যান্ড গেছেন, কেউ কেউ বলছেন যে তিনি আর ফিরবেন না, কিন্তু তার দানবীয় শক্তি নিয়ে তিনি দেশে ফিরতে চান। কিন্তু দেশের ভিতরে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ চাচ্ছেন ইউনূস সরকারের পতন, কেউ কেউ চাচ্ছেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে আগাম নির্বাচন, এবং নির্বাচন ছাড়া এই দেশের আর শান্তি শৃঙ্খলা ফেরবার কোনো সম্ভাবনা নেই। কাজেই এই সরকারের উচিত হবে অথবা নতুন করে হোক কোনোভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা, এবং তার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, জনগণের হাতে ক্ষমতা যাবে, রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল দেশের অন্যান্য সংস্কার যদি প্রয়োজন হয় সেগুলো করবে। বাংলাদেশ এখন পুরোপুরি রাজনীতি বিপর্জিত একটা অশান্ত অসুস্থ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে, মানুষের কেনাকাটার ক্ষমতা শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ নিদারুণ কষ্টে আছে। এইসব কষ্টের কথা ভেবে এই সরকারের যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তাদের উচিত দেশ ত্যাগ করা, ক্ষমতা ত্যাগ করা, জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া। উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ এখন বলছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যে জোর গলায় এখন কথা বলছেন, এটা কিন্তু তাদের শক্তি নেই কথা বলার, কিন্তু তারপরেও যেহেতু ক্ষমতায় আছেন, যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন, তারা মুখ থেকে জোরালো শব্দ উচ্চারণ করছেন, কিন্তু অন্তর থেকে কথাগুলো বেরোচ্ছে না, কারণ তারাও ভয়ে আছে যে আমাদেরকেও তো এই দেশে থাকতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে। উপদেষ্টা হয়ে আমরা কি করলাম? উপদেষ্টা হয়ে নিজেকে কলঙ্কিত করলাম, এবং এই উপদেষ্টা যারা হয়েছে তাদের যে কি অবস্থা হবে সেটা জাতি সেটা তারা নিজেরাও ভেবে পাচ্ছেন না। কাজেই যে কোনো মুহূর্তে এই সরকারের পদত্যাগ, যে কোনো মুহূর্তে নতুন তত্ত্বাবধায়ক সরকার, যে কোনো মুহূর্তে আমাদের দেশের একটা সাধারণ নির্বাচনের ঘোষণা আমরা দেখতে পাবো, এবং সেটি অচিরেই এবং এই বছরের মধ্যে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটা কথা বলি, কথা আর শেষ হয় না। এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা দেশে একটা অশান্তি সৃষ্টি করবার জন্য যথেষ্ট। এদের নিজেদের মধ্যে মারামারি, হানাহানি মারামারির একটাই কারণ। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, এর পিছনের কারণ কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে। সার্জিস আলম একজন ব্যক্তি, তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই, কিন্তু যখন তারা বাংলাদেশের সবকিছু ওলট পালট করে দিতে চাইছে, পুরো বাংলাদেশকেই বদলে দিতে চাইছে, তখন একজন সার্জিস আলমকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে। এবং যারা এটিকে বলছেন পদত্যাগ, পিছনে নানান কারণ থাকতে পারে, আমি বলবো এটি পলায়ন, স্পষ্টত পলায়ন। অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন, না, তিনি আছেন, তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে। এই কথাগুলো আমরা বলছি আশাহতর জায়গা থেকে, আমাদের আশাভঙ্গের জায়গা থেকে। এখন সার্জিস আলম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন, সেগুলো যে প্রতারণা, মিথ্যাবাদিতার আশ্রয় নেওয়া, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযোগ তো ছিলই। এই গণ অভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানে, সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা, তালিকাতে নাম উঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া, শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া, আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া, অভ্যুত্থানের 5 মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া, সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা, সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজেহাল হয়েছেন, অবজ্ঞার শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, এমন অনেক ধরনের অভিযোগ, বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল। এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছিল তা না, তাদের ভিতর থেকেই, পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকেই এই ধরনের অভিযোগ উঠছিল।
এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয়, আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দলের আত্মপ্রকাশই এখন ঘটেনি, যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, নামই এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, তার আগেই লবিং, গ্রুপিং, মারামারি, হাতাহাতি, আহত হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। যাই হোক, বলছিলাম যে তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল, ছাত্র সমন্বয়কদের আরেকজন রিফাত রশিদ, তিনি সার্জিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সার্জিস আলমের পদত্যাগ দাবি করেছিলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন, যেটি গণমাধ্যমে এসেছিল, বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে। সেখানে রিফাত রশিদ লিখছিলেন নিজের ফেসবুক ওয়ালে, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 1 সপ্তাহের মাঝে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরে ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে। আমরা দেখছিলাম হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা আরো অনেক সমন্বয়করা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে, এমনটাই তো আমরা দেখছিলাম। যাই হোক, সেটি আবার তাদের মধ্য থেকে রিফাত রশিদের লেখাতে সেটি স্পষ্ট হয়ে উঠেছে। এখন সার্জিস আলম কি মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন, আমি যেটি শুরুতে বলছিলাম, তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন যে যেহেতু ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে, একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে, আর একটা গভর্নিং বডি কমিটি হয়েছে, এরকম আরেকটি কি কমিটি আছে, 3টি কমিটি করা হয়েছে, এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই। আচ্ছা, আবার তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায়। আচ্ছা, এই যে দুটি কারণ, এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী, আমি বিপ্লবী ধরে নিলাম, তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে, তারা বিপ্লব ঘটিয়েছে, যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দেও পরিণত হয়েছে। তো ধরে নিলাম একজন বিপ্লবী, সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন? একটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ নেই, সাধারণ সম্পাদকের পদ নাই থাকলো যদি জনগণের সেবা দিতে হয়, যদি তাদেরকে যারা আহত যারা হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে, সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে? এখন অনেক বলতে পারেন যে পদ লাগে না, এই জন্য বাইরে থেকে কাজ করবে, সেটি কোনো সুযোগ নেই। আমরা যেটা দেখছি, তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন, সাধারণ সম্পাদকের পদ নেই। তো গভর্নিং বডি বাদ দিলাম, যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ সদস্য হয়ে তিনি কাজ করতে পারতেন, তাই না? তিনি তো থাকলেন না। আরেকটি কি, সময় স্বল্পতার কারণ দেখিয়েছেন। কেন সময় স্বল্পতা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি, তারা আবার ফাদার সংগঠন হচ্ছেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে, সেটিতে তারা ঢুকবেন, রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, নানান ধরনের স্বপ্ন রয়েছে। তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো? যাদেরকে তারা শহীদ বলছে, সেই শহীদদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে, রাজনীতির পদ পদবি থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে, নানান ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে, উচ্চাভিলাষতা থাকবে। এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না, দায়িত্ব ছেড়ে দিলেন। কি এক অদ্ভুত বিষয়। এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তিনি আছেন, এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন। তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্নিং বডিতে না থাকুন, সেখানে উপদেষ্টা রয়েছেন, আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন। যদি সময় স্বল্পতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই, তাহলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন। বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, তাদের যে তালিকায়, সেই তালিকাতে কতজন আহতের নাম আছে? আমরা জানি 11,000 সদস্য নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত অনেকে 20, 25, 30,000। তো তার মধ্যে যাচাই বাছাই করে 11,000 নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই 11,000 মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা? 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা? রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে দিতে চাচ্ছেন, সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে মারছেন। এই আপনাদের নমুনা? কি অসাধারণ বিষয়।
আমি স্পষ্ট করে বলছি, তারা যা করতে চাইছে এবং তার কতটুকু তারা করতে পারবে তা এর মধ্যে প্রমাণিত। পদ পদবীর লোভে, ভাগ বাটোয়ারার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, অন্তর্কলহ শুরু হয়েছে। তার বহিঃপ্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর ন্যাক্কারজনক ভাবে। এবং এর আগেও তো যখন 3-4 মাস আগে যে বন্যা সংঘটিত হলো, বাংলাদেশ অকাল বন্যা, সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল, যে কোটি কোটি টাকা তহবিলে জমা পড়েছিল তাদের, সেই তহবিল নিয়েও তো নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে। আপনারা অনেকেই বলতে পারেন, যারা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি? বিরোধিতা করতেই হচ্ছে। যৌক্তিকতা খাতিরে, বাংলাদেশের খাতিরে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি, সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। জানাই শুধু এটাই না, এই মেসেজটি অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ আছেন, আপনাদের জন্য এই মেসেজটি হবে একটা শিক্ষামূলক একটা উপহার আমি মনে করি। কারণ আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভিতরে সার্জিস, হাসনাত আর এই রাফির মতো আরো যে সমস্ত মীর জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার হয়ে মনে করেন বের হয়েছে, এদের কারণে আওয়ামী লীগের আজকে এই দুর্দশা। তাই এই ধরনের রাফিদের কিংবা সার্জিসদের আগামী আওয়ামী লীগ যখন নাকি সংগঠিত হবে কিংবা ক্ষমতায় যদি আসতে পারে, এদের থেকে সাবধান হতে হবে। কিংবা এদের মতো যারা নাকি ক্ষমতা লোভী আছে, অনেকটা আপনার নিচ দিয়ে গাছ কাটে, উপর দিয়ে মনে করেন পানি ঢালে, এই ধরনের রাফি, হাসনাত, সার্জিদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। আর না হয় পুনরায় আওয়ামী লীগের ঠিক একই অবস্থা হবে। বর্তমান আওয়ামী লীগের যে এই দুর্দশা, এটার অন্যতম কারণ হচ্ছে এই সার্জিস আর এই রাফির মতো যারা নাকি সন্ত্রাসী, মৌলবাদী আর দেশ বিরোধীদের মনে করেন আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে। ছাত্রলীগের মাঝে কিন্তু অনেক ফাটল দেখা গেছে। এই প্রধান কারণ হচ্ছে এই ধরনের জঙ্গিবাদী দেশ বিরোধীদের কারণে। এরা দেশটাকে বানাইতে চাইতেছে পুনরায় পাকিস্তান, এছাড়া আর কিছু না। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলি, সেটি হচ্ছে ভাই, বর্তমান আপনারা মনে করেন আন্দোলন করতেছেন, মিটিং করতেছেন, মিছিল করতেছেন, নানান জায়গায় কিন্তু ছোট ছোট সংগঠন কিন্তু তৈরি করে কিন্তু করতেছেন, কিন্তু চলমান। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, এই আপনারা বর্তমান যারা নাকি দুঃসাহসগিরি মনে করেন দেখাইতেছেন, আওয়ামী লীগ যদি কোনোদিন আপনার ক্ষমতায় আসতে পারে, আপনারা এক একটা ক্ষমতায় বসবেন। মানে যার যেই যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এক এক জায়গায় ক্ষমতায় বসবেন। এদের মতো সন্ত্রাসীদের বসতে দিবেন না, হাইব্রিডদের বসতে দিবেন না, যারা নাকি টাকার লোভে এই ধরনের রাফি আর সার্জিস, হাসনাতের মতো পোলাপানদের মনে করেন এই দলের ভিতরে জায়গা করে দেয়। এতে করে কি হয়, আওয়ামী লীগটা পুনরায় ধ্বংস হয়ে যাবে। এবং যারা নাকি প্রকৃত আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ মুজিবুরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, জাতির জন্য কিছু করতে চায়, তারা অচিরেই অন্ধকারের সাথে মিলিয়ে যায়। আর যারা নাকি দেশের শত্রু, জাতির শত্রু, যারা নাকি পুরা বাংলাদেশের পুরো মানে 14 গোষ্ঠীর শত্রু, এরা মনে করেন মাথা চারা দিয়ে মনে করেন জেগে ওঠে পুনরায়। তাই বলবো, যারা নাকি বর্তমান আন্দোলন করতেছেন, মাঠে নামতেছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের আওয়ামী লীগের হাল ধরবেন আপনারা। তাই বলবো, ক্ষমতায় বসতে হবে আপনাদের, যার যতটুকু যোগ্যতা আছে। যদি সেই যোগ্যতা আপনাদের ভিতরে নাও থাকে, বড় একটা লেভেলের পোস্টের জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হবে যাতে সেই যোগ্যর চেয়ারটায় আপনি বসতে পারেন, এবং সেই চেয়ারটার ভিতরে যাতে কোনো হাইব্রিড কিংবা আপনার দেশ বিরোধী জঙ্গিবাদী যাতে আওয়ামী লীগের নাম নিয়ে যাতে সেই চেয়ারটা যাতে দখল না করতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে যারা নাকি আওয়ামী লীগের নাম বেচে, শেখ মুজিবুর নাম বেচে এবং আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে কিংবা আওয়ামী লীগের একটা আপনার পদ পদবীর লোভে কিংবা সেই পদ পদবী মনে করেন বিক্রি করে নাম ভাঙিয়ে যারা নাকি খাচ্ছে, এদেরকে উপরে ফেলতে হবে। তাহলেই আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে। আর না হয় এদের নিয়ে এক একটা প্রোগ্রাম করবেন, দেখবেন যে সার্জিস, হাসনাত কিংবা বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরিরের কাছ থেকে এরা মনে করেন প্ল্যান বিক্রি করে খাবে, যে আওয়ামী লীগের অমুক প্ল্যান, তুমুক প্ল্যান। বুঝতে পারতেছেন? এদের থেকে সাবধান। কারণ মীর জাফর আপনাদের ঘরের ভিতরেই আছে। বিশ্বাস হয় না? মীর জাফর আপনাদের ঘরের ভিতরে আছে। প্রমাণ দেখাবো। শেখ মুজিবুরকে কারা মারছে? আওয়ামী লীগের ঘরের পোলাপানি মারছে। বাইরের পোলাপান মারছে? বাইরের পোলাপান মারে নাই, নিজেরাই মারছে।
অতএব ঘরের মানুষের থেকে সাবধান। তাই বলবো যে নিজেদের দলকে একটা ছাকনি নেন, ছাকনি নিয়ে তারপরে সেকে 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 একটা একটা করে চয়েস করুন। যদি আপনার কাউকে সন্দেহ হয় তার উপরে ডিরেক্ট আপনার অ্যাকশন নিতে যাবেন না, তাকে চোখে চোখে রাখেন, তাকে দেখাবেন একটা, করবেন আরেকটা, মানে একটু টেকনিক্যালি মনে করেন কাজ করতে হবে, তাহলেই আওয়ামী লীগ সামনে অচিরেই ঘুরে দাঁড়াতে পারবে। আর পরে এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে, তো এটা আবার আরেক বৃষ্টির ফোঁটা পরেই কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুইটা যায়। হ্যাঁ, তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ মানে ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ, সেই পরিষদের একজন সাবেক নেতায় আমরা ধরতে পারি, অথবা রানিং হয়তো বা তিনি আছেন। তো তার বক্তব্য হচ্ছে এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদেরই এক সময়ের শিষ্য, মানে ভিপি নুরের কিন্তু শিষ্য। তো বিবর্তনের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু তার এই বক্তব্যের এটা একটা লম্বা চূড়া বক্তব্য। তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি। এটা কিন্তু বাস্তব, যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই। তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে? তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ সার্জিস বা যারা আছেন হাসনাত, কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে 17 তারিখের পরে এরা কেউই ছিল না, পলাতক ছিল। আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ, বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন তারা সেইখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে, বিপিনুরও কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকেই কিন্তু এক দফা চানও নাই, কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনারা এক একজন বড় নেতা হয়ে গেছেন। তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা সোর পাচ্ছি। এখন কেন তিনি নিজের রাজসাক্ষী হইয়া এই সকল তথ্য দিচ্ছেন? বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে। এবার আসেন প্রেক্ষাপট। গেল 2 দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম। তো আসার পরে এইখানে যারা সমন্বয়ক আছেন রিফাত রশিদ সহ আরো কয়েকজন, তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেক্টিভিটি এগুলা বইলা সম্ভবত একটা ট্যাগিং দিয়া, বাংলাদেশে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে তাহলে বলা হয় আহত লীগ, এই লীগ, সেই লীগ, এরকম কিন্তু একটা ট্যাগিং খেলা চলে। তো এই খেলাটা, এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ, যে আপনারা যারে তারে একটা ট্যাগ দিবেন, তারপর পিটাবেন, মারবেন, কেন্দ্রীয় কার্যালয়ে আইসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন, ট্যাগ দিয়া এগুলা বাদ দেন। আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই, অথবা আপনারা সর্বেসর্বানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি, প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে এই ঘটনাটা ঘটছে, এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখি নাই। তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে। আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে 2 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, বিশেষ করে যারা মাইর খেয়েছে একজনের নাকি 22টা শিলাই লাগছে, তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। তাহলে মামলাগুলো কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন? এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে। যদি পুলিশ মামলা না নেয় তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন। তো এখন আমরা যেগুলো দেখছি পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলা, কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে, যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায়, কারণ যে হারে মাইট শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। তো একটা ভয় তৈরি হয়ে আছে, ওয়ালে টোয়ালে লেখা। এর মাঝখানে যে শক্তিটা অবশিষ্ট ছিল এটা নিয়েও এখন বিভাজন। শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিসের পদত্যাগ, এখানে নানান প্রশ্ন কিন্তু আসতেছে। কেউ কেউ বলতেছেন ভাই বন্যার ওই টাকাগুলো কোথায়? তোমরা তো আর বন্যা হয় না, এই টাকাগুলো খরচ করে দেখেন। মানুষকে আপনি সুযোগ দিলে মানুষ আপনার নিয়ে বলবেই, এটাই হচ্ছে পলিটিক্স। আর এর উপরে যখন আমরা দেখছি যে এখানে অনেকেই রাজনীতিতে যাওয়ার চিন্তা করতেছেন, সো আপনারা এখানে আরও একটা বড় অংশ টার্গেট হবেন বাই পলিটিক্যালি। তবে যে খেলাটা শুরু হয়েছে সমন্বয়করা নিজেদের পায়ে কিন্তু নিজেরা মনে হয় এবার কুড়াল মারা শুরু করতেছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এখানে, যে দেশের বর্তমান পরিস্থিতি সমন্বয়কদের বিপক্ষে অনেকে খেপেছে। সমন্বয়কদের যে কার্যক্রমগুলা, মানে সমন্বয়কের মধ্যে ঝামেলা হয় এবং তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, এই জন্যই কিন্তু অনেকে সমন্বয়কদের বিপক্ষে খেপেছে এবং তাদের মুখোশগুলো অনেকে উন্মোচন করতেছে। এইসব ঘটনা কে করতেছে?
এটা তো আপনারা সবাই জানেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।